রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো অধরা রুম থেকে চলে গিয়েছে। বিছানা গোছানো দেখে বুঝলো অধরা গুছিয়ে দিয়ে গিয়েছে। রুদ্র ভাবলো অধরার মাঝে এত চেঞ্জ কী করে, কালকে ভালোবাসি কথাটা বলার পর থেকে নাকি? ভাবতে ভাবতে কপিতে চুমুক দিল রুদ্র। পরক্ষণে মাথা নাড়িয়ে বলতে বাধ্য হলো, মন্দ না, ভালোই কফি বানায়। এর জন্য হয়তো ওর হাতের কফি এত এক্সপেন্সিভ। এদিকে অধরা রুমে ফিরে রেডি হলো। এরই মাঝে আরিফ নেওয়া ছিলেন অধরার দিকে মন ভরে তাকিয়ে রইল। এই এক মেয়ে যেন তার সব। মেয়ের কাছে এলেই সব চিন্তা দূর হয়ে যায়। তিনি অধরার সাথে টুকটাক কথা বলে চলে গেলেন। অধরা পুরোপুরি রেডি হয়ে চলে গেল সোহার কাছে। সোহাকে ডেকে নিচে নামলো। রুদ্র রেডি হয়ে নিচে নেমে দেখলো আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর আদ্র খাওয়া প্রায় শেষ। রুদ্র খাবার টেবিলে বসতে বসতে আরমান নেওয়াজকে বলল, বাবা, আমার অফিসে যেতে দেরি হবে, তোমরা অপেক্ষা করো না, চলে যাও। আরমান নেওয়াজ বলেন, ঠিক আছে, সাবধানে এসো। আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ চলে গেলেন বাইরে। আদ্র গাড়ির চাবি নিয়ে সোহার দিকে তাকিয়ে চোখ মেরে চলে গেল। সোহা লাজুক হেসে খাওয়া মনোযোগ দিল। এই দেখে রুদ্র মনে মনে বলল, আমারও সময় আসবে, তখন তোমার চেয়েছি দেখবি, শুধু আর কয়টা দিন সময় দে। আনিমা রুদ্রের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, আজকে কলেজে ছুটি হলে কোথায় ঘোরাফেরা না করে তাড়াতাড়ি চলে আসবি তো। অধরা মাথা তুলে বলল, কেন, কোথাও যাবে নাকি? না, এমনি কাজ আছে একটু। ঠিক আছে, চলে আসবো। অধরা গাড়ির কাছে এসে আগে রুদ্রের পাশের সিটে বসলো। রুদ্র এই দেখে কপাল কুঁচকে গাড়িতে উঠল। প্রতিদিন তো বলে বলে পাশে বসাতে হয় ওকে, আর আজকে আপনা আপনি বসলো। অধরা এই পরিবর্তন খুব ভাবাচ্ছে রুদ্রকে। তবে কি অধরা ভালোবাসবে বলবে? রুদ্র স্টিয়ারিংয়ে হাত রেখে সামনের দিকে দৃষ্টি রেখে অধরাকে বলল, তোকে না আজ অন্যরকম লাগছে। অধরা তাকিয়ে রইল। রুদ্র পরপর বলল, আচ্ছা তোর থেকে, কিন্তু এখনও কোনো উত্তর পেলাম না। অধরা সিটের গায়ে এলিয়ে দিয়ে বলল, আপনার একটু ধৈর্য নেই, অপেক্ষা করতে চান আপনি? রুদ্র ক্ষীণ হেসে বলল, ধৈর্য নেই তো আরও কি অপেক্ষা করতে হবে একটা উত্তরের জন্য? অধরা গভীর শ্বাস ছেড়ে হেসে বলল, ধৈর্য করুন, সঠিক সময় সঠিক উত্তর পেয়ে যাবেন। রুদ্র গভীর গলায় বলল, তবে নিরাশ করিস না, তোর জন্য সব ছেড়ে চলে এসেছি। অধরা রুদ্রের দিকে তাকে গভীর শ্বাস ছেড়ে বাইরের দিকে তাকিয়ে রইল। দুপুরের দিকে রুদ্র একটু তাড়াহুড়ো নিয়ে আরমান নেওয়াজের ক্যাবিনে ঢুকলাম। সেখানে আরিফ নেওয়াজও ছিলেন। দুজনে কথা বলছিলেন। রুদ্র সোজা আরমান নেওয়াজে বলল, বাবা, আমি আধ ঘন্টার জন্য একটু বাইরে থেকে আসছি, একটা কাজ পড়ে গিয়েছে। পাশ থেকে আরিফ নেওয়াজ বলেন, কোনো জরুরি নাকি? রুদ্র অবনীলে বলে উঠল, মেজো আপু, অধরার কলেজ ছুটি হবে আর কিছুক্ষণের মধ্যে। বাড়িতে গাড়ি নেই, দুটো গাড়ি অফিসে, এখন অধরাকে বাড়িতে রেখে আসতে যাব। আরিফ নেওয়াজ কিছু বললেন না, তাজ্জব হয়ে বসে রইলেন। রুদ্র যখন দেখছে ততই অবাক হচ্ছে। কিছু বলতে গিয়েও থেমে গেলেন, মুখে গাম্ভীর্য ভাব নিয়ে বসে রইলেন। আরমান নেওয়াজ রুদ্রকে বলেন, যাও, অধরাকে বাড়িতে রেখে এসো। রুদ্র অধরার কলেজের সামনে এসে দেখলো গেটের কাছে কোনো স্টুডেন্ট নেই। ভাবলো কলেজ কি ছুটি হয়ে গিয়েছে। সাথে সাথে ডেস্কের থেকে ফোনটা হাতে নিয়ে সময় দেখলো, কলেজ ছুটি হতে আরও 10 মিনিট বাকি আছে। রুদ্র হাঁপ ছেড়ে ফোনটা নিয়ে গাড়ি থেকে নামলো। গাড়িতে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলো। এই রাস্তা দিয়ে যাচ্ছিল রুদ্র এক ক্লাসমেট মীরা। মাঝে মাঝে মেসেজে কথা হয় ওর সাথে, আর এই অনেক দিন পর দেখা হলো। মীরা এগিয়ে এসে বলল, রুদ্র, কেমন আছিস? কতদিন পর দেখা হলো। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো তো। দেশে কবে এলি? এই তো 15 দিনের মতো। জানালি না তো? হুট করে এসেছি তো, কাউকে জানানো হয়নি। ও, তো কলেজের সামনে কি করছিস? গার্লফ্রেন্ড আছে নাকি? রুদ্র হেসে বলল, গার্লফ্রেন্ড না বউ। মানে বিয়ে করলি কবে? করেছিলাম কয়েক বছর আগে, এখন আবার অফিসিয়ালি বিয়ে করতে এসেছি। মীরা হেসে বলল, ও, এবার বুঝতে পেরেছি। ওদের কথা বলতে বলতে কলেজ ছুটি হলো। অধরা সোহার সাথে বের হলো। গেটের কাছে এসে প্রথমে অধরার চোখ গেল রুদ্রের পাশে থাকা মেয়েটার দিকে। অধরার আগে দাঁত চেপে এগিয়ে এলো। রুদ্র অধরার হাত ধরে মীরাকে বলল, মীরা ও অধরা, ওর কথাই বলছিলাম। আর অধরা ও মীরা আমার ভার্সিটি লাইফের ক্লাসমেট। অধরা হেসে বলল, ভালো আছেন আপু? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? রুদ্র অধরা সোহাকে গাড়িতে উঠে বসতে বলল। ওরা তাই করলো। এদিকে রুদ্র মীরার কাছে বিদায় জানিয়ে বলল, তাহলে পরে কথা হবে ইনশাল্লাহ।
এখন যাই রে, আবার অফিসে যেতে হবে। আচ্ছা, ভালো থাকিস তুইও। আর বিয়ের দাওয়াত রইল অবশ্যই। তবে শোন, তোর পছন্দ আছে, খুব ভালো মানাবে তোর সাথে। থ্যাঙ্কস, ওয়েলকাম। রুদ্র গাড়িতে উঠে বসলো। অধরা তো আলুর মতো মুখটা ফুলিয়ে রেখেছে। বাড়িতে আসা পর্যন্ত ওদের আর মাঝে করার কথা হয়নি। রুদ্র খুব তাড়াহুড়ো করেই ওদের নামিয়ে দিয়ে চলে গিয়েছে। সন্ধ্যার দিকে আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ, রুদ্র আর আদ্র বাড়িতে ফিরে এলো। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ রুমে ফিরলেন। আদ্র চলে গেল আর রুদ্র নিজের ঘরে না গিয়ে অধরার রুমে এলো। ও তো বাড়িতেই নেই, ও গিয়েছে ওর মায়ের সাথে জীবনদের বাসা। রুদ্র অধরাকে না পেয়ে সোয়ার রুমে এসে ওকে জিজ্ঞেস করলো, অধরা কই রে? আপু, বড় খালামণি বাসায় গিয়েছে। ও, জীবনদের বাসায় নাকি? সাথে কে গিয়েছে? মণি। ফিরবে কখন বলে গিয়েছে? আজকেই ফিরবে। রুদ্র রুমে চলে এলো। অফিসে ফর্মাল ড্রেস খুলতে খুলতে ভাবলো, আমি যদি দেশে থাকতাম তাহলে অধরা আজ আমার বউ হয়ে থাকতো। এমনকি কোথাও যাওয়ার জন্য ওর কাছে বলে যেত। আজকের মতো এভাবে না বলে খালাবাড়িও যেতে পারতো না। পরক্ষণে ভাবলো, আদ্র সেদিন শয়তানি করে যে মেসেজ দিয়েছিল সেটাও সত্য হতো। ও যদি এই কয়েক বছর দেশে থাকতো তাহলে সত্যি বাচ্চার বাপ হতো। কথাগুলো ভাবতে ভাবতেই রুদ্র নিজের মাথায় ঘাটটা মেরে বলল, সি রুদ্র, তুই কী সব চিন্তা করছিস? আগে বিয়ে কর, তারপর বাকিটা আল্লাহ ভরসা। এর পরপরই রুদ্র সাবান নিয়ে স্কাই ব্লু রঙের টি শার্ট আর সাদা শর্ট পরে নিল। রুকাইয়া খাবার খেতে ডাকলেন। রুদ্র খাবার খেয়ে আবার রুমে চলে ফিরল। তখনই ইফতি কল দিল। রুদ্র, কই তুই? বাড়িতে কেন? একটু আয় তো, একটা জায়গায় যাব। এখন বেশি দূরে যাব না, যা পরে আছিস ওভাবে আয়। ও। রুদ্র আয়নার সামনে এসে চুলটা ঠিক করে পারফিউম নিয়ে চলে গেল। তার ঠিক আধ ঘন্টা পরেই অধরা ও আনিমা ফিরে এলো। অধরা রুমে ফিরে বোরকাটা খুলে সোহার রুমে এলো। সোহার রুমে আসার আগেই আবার রুদ্রের রুমেও উকি দিয়ে এসেছে, তবে রুদ্রকে দেখতে পায়নি। সোহা অধরাকে দেখতেই বলে উঠল, আপু এসেছ? তোমাকে রুদ্রভাই খুঁজছিল। তাই নাকি? তো কিছু বলেছে কি? শুধু বলো অধরা কোথায় গিয়েছে, কখন আসবে, কার সাথে গিয়েছে। ও। অধরা সোহার সাথে মিনিট 2 কথা বলে রুমে এসে পড়তে বসলো। তবে মন কি আর পড়ার মধ্যে আছে? মনটা ঠিকই রুদ্রর কাছে। অধরা বই চাপিয়ে ফোনটা নিয়ে রুদ্রকে কল দিল। রুদ্র যদি জিজ্ঞেস করে কী জন্য কল দিয়েছিস বা কী হয়েছে সমাচার, এর উত্তরে অধরা কি বলবে এটাও ভাবল না। রুদ্র আর ইপ্তি গাড়িতে পাশাপাশি বসে কথা বলছিল। দুজনে ফোনই ডেস্কে। রুদ্র ফোন বেজে উঠল। ইপ্তি সোজা হয়ে সিগারেটটা ফেলে দিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, ভাই তোর পিচ্চি বউ কল দিয়েছে। কই দেখি। রুদ্র ফোনটা নিয়ে কল রিসিভ করতে অধরা বলল, কোথায় আপনি? আসলে সোহা বলছিল আমাকে নাকি খুঁজেছেন, তাই কল দিলাম। কিছু বলতে চেয়েছেন নাকি? রুদ্র পাখা এসে বলল, একটা বাহানা দিচ্ছিস? আসলে মিস করছিলে তাই কল দিয়েছিস। অধরা মুচকি হেসে বলল, মোটেও না। তাহলে কি যেন কল দিয়েছিস বল শুনি। ফিরবেন কখন? রুদ্র ঠোঁট কামড়ে হেসে বলল, কেন, আমাকে দেখতে পরাণ ছটফট করছে নাকি? অধরা হেসে ঝাড়ি মেলে বলল, ধুর, ভালো কথা জিজ্ঞেস করছি আর আপনি কী সব উল্টোপাল্টো কথা বলছেন। আমার কল দেওয়াটাই বেকার। থাকুন আপনি। আরে শোন শোন, যা আর বলবো না, এখন কথা বল। বললাম ফিরবেন কখন? এই 10টা-11টা বাজবে। ও। তখন রুদ্র গাড়ির সামনে গেলেই একটা ফুচকা রেস্টুরেন্ট। ও ফোন থেকে অধরাকে বলল, অধরা ফুচকা খেতে আসবি? কী করে যাব? আমি তোকে নিয়ে আসবো। অধরা অনীহা জ্বালানো, না এখন যাব না, রাখলাম। আরে শোন না, তুই রেডি হ, আমি 20 মিনিটের মধ্যে আসছি। পারবো না এখন। কেন পারবি না? এখন আব্বু যেতে দেবে না। আর কি বলবে আব্বুকে? তুই কি পরপুরুষের সাথে যাচ্ছিস নাকি? আমার সাথে যাবি। এখন ঝটপট বোরখা পরে গেটের সামনে আয়। অথরা জোর গলায় বলো, পারলে আব্বুকে বলে আমাকে নিয়ে যান, আমি নিজে নিজে বলে যেতে পারবো না। ওকে, আসছি। রুদ্র টুস করে কলটা কেটে দিল। ইপ্তি বলল, তুই এখন সত্যি বাড়িতে গিয়ে অধরাকে নিয়ে আসবি? ইপ্তি আশ্বাস ভরা কণ্ঠে বলো, আশেপাশে শুধু দেখেই গিয়েছি। বন্ধুরা প্রেমে বলে তাদের আর ফ্রেন্ডশিপ আগের মতো থাকে না। তুইও তাই করলি। কই, ভাবলাম তোর সাথে একটু ঘুরবো, আর তুই এখন অধরাকে আনবি বলি সারাদিন তো চোখের সামনে দেখতেই পাস। এখন আমার সাথে থাকলে হয় না? রুদ্র বলো, আরে তুই বুঝবি না, একটা প্রেম কর, না হয় বিয়ে কর, তাহলে তুইও বুঝবি। ওভানে ভাই, বিয়ে করতেই হবে।
রুদ্র গেটের কাছে গাড়ি থামিয়ে নামলো। ইপ্তি গাড়িতে রইল। রুদ্র থাকতে বলেছিল। রুদ্র ত্বরিত পায়ে বাড়িতে ঢুকে চলে গেল অধরা বাবা মায়ের রুমের দিকে। আরিফ নাজ রুমে বিছানায় বসে ফোন স্ক্রল করছিলেন আর অনিমার সাথে টুকটাক কথা বলছিলেন। রুদ্র দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, মেজো আব্বু আসবো? আরিফ নাজ সোজা হয়ে বসে বলেন, ও রুদ্র এসো। রুদ্র তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মেজো আব্বু একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। রুদ্র সোজা গলায় বলল, মেজো আব্বু অধরাকে নিয়ে একটু ঘুরতে যাই। আরিফ নাজ অনিমার দিকে তাকালো। রুদ্র তাকে কিছু বলার সুযোগ না দিয়ে পরপর বলে, অধরাকে বলেছি, কিন্তু ও বলল যদি আমি তোমাদের থেকে পারমিশন নিয়ে ওকে নিয়ে যেতে পারি বললেই যাবে, তবে বেশি দূর নিয়ে যাব না। সামনে একটা প্লেস আছে, সেখানে ওকে ফুচকা খাইয়ে নিয়ে চলে আসবো। কথাগুলো বলে থামলো রুদ্র। অনিমা অনেকটা আশাবাদী হয়ে তাকিয়ে রইল আরিফ নেওয়াজের দিকে। আরিফ নেওয়াজ কিছু সেকেন্ড ভাবলো। রুদ্রের মাঝে অধরার জন্য তৈরি হওয়া অনুভূতি, ভালোবাসা, টান তাকে একেবারের মতো মুগ্ধ করল। তিনি স্বাভাবিক গলায় বলেন, ঠিক আছে নিয়ে যাও, তবে রাত হয়েছে কিন্তু বেশি দূরে যেও না, সাবধানে রেখো। রুদ্র খুশি হয়ে হেসে বলল, আচ্ছা তাহলে তুমি একটু আমার সাথে এসে অধরাকে বলো না যেতে। আরিফ নেওয়াজ বিছানা থেকে নেমে বললেন, চলো দেখি। আরিফ নাজ রুদ্রকে সাথে নিয়ে অধরার ঘরে এলেন। অধরা শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আরিফ নাজ অধরাকে বলেন, অধরা রুদ্র বলছিল যে তোমায় নিয়ে ঘুরতে যাবে। অধরা রুদ্রর দিকে তাকিয়ে বলল, বলেছিল। রুদ্র আবার আরিফ নাজকে বলল, মেজো আব্বু বেশি ঘুরবো না, শুধু ফুচকা খাইয়ে চলে আসবো। আরিফ নাজ অধরাকে বলে, রুদ্র এত করে যখন বলছে তাহলে ওর সাথে একটু যাও, ঘুরে এসো, মন ভালো হবে। অধরাও বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, যাব। আরিফ নাজ চলে গেল। রুদ্র অধরার বিছানায় এসে আয়সী ভঙ্গিতে শুয়ে বলল, দেরি করিস না, শুধু বোরখা পর। আপনি এখানে থাকলে রেডি হব কি করে? রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, তুই তোর মতো বোরখা পরে রেডি হবি, আর আমি আমার মতো শুয়ে আছি। তোকে কি দেখছি আমি? আর কথা বাড়াস না তো, শুধু তোর জন্য তোর বাবার মতো আতঙ্কর কাছে থেকে অনুমতিটা নিয়ে নিলাম, এখন ঝটপট কাজ কর। অধরা বিড়বিড় করে বকতে বকতে কাপড় চোদ্দ খুলে বোরখা বের করে পরে নিল, সাথে হিজাব বাঁধছে। রুদ্র উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, এখনো দিন আসতে পারে সেই দিন তুমি আমি এক ঘরে একসাথে থাকবো, এমনকি তোর সাথে কোথাও যেতে তখন কারো অনুমতি নিতে হবে না, যখন ইচ্ছে তখনই চলে যাব। অধরা পিছনে ফিরে বলল, আমাকে কিছু বললেন? রুদ্র টেডি স্মাইল দিয়ে মাথা নাড়িয়ে বলল, না তোকে কিছু বলিনি, আসলে পরিকল্পনা করছিলাম। অধরা নাক মুখ কুঁচকে আয়নার দিকে তাকালো। হিজাব বাঁধা শেষ করে রুদ্র সামনে এসে বলল, চলুন আমি রেডি। রুদ্র উঠে বসে গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি ভাবলাম সকাল হলো কি না। অধরা আসার আগে শুধু দাঁত চেপে রইল। রুদ্র অধরাকে নিয়ে বের হলো। অধরা গাড়ির কাছে এসে ভিতরে ইপ্তিকে দেখে বলল, ভাইয়া আপনি এসেছেন তো এখানে কেন? বাড়ির ভিতরে যেতেন। ইপ্তি হেসে বলল, সমস্যা নেই, তোমাদের জন্য অপেক্ষা করছি। ও ইপ্তি গাড়ি থেকে নেমে রুদ্র দিকে তাকিয়ে চোখ মেরে বলল, তুই অধরাকে নিয়ে পিছনে বস, আমি ড্রাইভ করছি। রুদ্র হেসে গাড়ির চাবি দিয়ে গাড়ি উঠল। অধরা বেশ দূরত্ব নিয়ে বসলো। ইপ্তি লুকিং গ্লাস দুজনকে দেখে মনে মনে বলল, আমি থাকতে তোর দূরে থাকবি, দাঁড়া তোদের একসাথে করছি। ইপ্তি মিনিট 2 পর কষে ব্রেক করলো। অধরা সেই তাল সামলাতে না পেরে রুদ্রের দিকে চলে এলো। আবার স্বাভাবিক হয়ে রুদ্র থেকে একটু দূরে বসলো। রুদ্র ইপ্তিকে বলল, এভাবে বেঁকে ব্রেক করলি কেন? ইপ্তি ঘাড় ঘুরিয়ে বলল, আরে যে মনে হয় সামনে বিড়াল ছিল তাই। রুদ্র ছিটে হেলান দিয়ে বলল, ও এবার ভালো ড্রাইভ কর, ভাইয়ের সাথে অধরাকে নিয়ে এসেছে, এর কিছু হলে এর বাবা আমাকে একদম উপরে পাঠিয়ে দেবে। অধরা চোখ পিটপিট করে তাকিয়ে রইল। ইপ্তি স্টারিং ঘোরাতে ঘোরাতে মনে মনে বলো, এইবার মিস হয়েছে, পরের বার আর মিস হবে না। রুদ্ররা আগে সেখানে এসেছিল, সেখানেই গাড়িটা থামলো। ইপ্তি দুজনকে রেখে গাড়ি থেকে নেমে গেল ইপ্তি। এরপর রুদ্র আর অধরা নামলো। রুদ্র অধরার হাতটা ধরে ফুচকা স্টলের দিকে গেল। অধরা ফুচকা খাওয়ার হয়ে গেলে গাড়ির কাছে এসে রুদ্রের সাথে দাঁড়িয়ে আছে। ইপ্তিও এতক্ষণ ওদের সাথে ছিল না। মিনিট 5 পর সামনে একটি দোকান থেকে সিগারেট কিনে খেতে খেতে আবার এগিয়ে এলো ইপ্তি। মাথায় আবার বদবুদ্ধি নিয়ে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। এতপর রুদ্রের দিকে সিগারেটটা এগিয়ে দিয়ে বলল, খাবি? রুদ্রের চোখ আপনা আপনি বড় হয়ে গেল। অধরা নাক মুখ কুচকে তাকিয়ে রইল। রুদ্র সোজা গলায় বলল, আমি খাই না। খাস না, আজ খা, সরা এগুলো। ইপ্তি চলে গেল।
এবারও বদবুদ্ধি কাজে লাগাতে পারল না। কই ভেবেছিল রুদ্র সিগারেট খেতে চাইবে আর অধরা একটু রাগ দেখে না করবে, ভালোবাসা দেখবে, কিন্তু তাও আর হলো কই। অধরা রুদ্রকে জিজ্ঞেস করলো, আপনি সিগারেট খান না? না। নাকি মিথ্যা বলছেন? না, আসলে খাই না। ও। অধরা খুশি হয়ে একটু এগিয়ে এসে দাঁড়ালো, মিষ্টি মিষ্টি হেসে বলল, চলুন একটু হাঁটি। না, বাড়ি ফিরতে হবে, তোর বাবা বলেই দিয়েছে তাড়াতাড়ি ফিরতে। অধরা কোমরে হাত রেখে বলল, তাহলে এই একটুর জন্য নিয়ে আসলেন কেন? শুধু ফুচকা তো বাড়িতে নিয়ে যেতে পারতেন। রুদ্র ভুরু উঠে বলল, আচ্ছা, তো দেরি হলে এর দায়ভার কে নেবে শুনি? অধরা গাল ফুলিয়ে বসে রইল। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, আরে বসলি কেন? উঠ, লোকটি কি ভাববে? অধরা মুখ ঘুরিয়ে বলল, উঠব না। আমার সাথে যদি না ঘুরেন তাহলে আমি এখানেই বসে থাকবো, যাব না বাড়িতে। রুদ্র আশেপাশে তাকে অধরার দিকে ঝুঁকে বলল, আচ্ছা চল। অধরা হেসে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে চল। রুদ্র মর্জি ধরে বলল, আমি যাব না। কেন? আপনার আবার কি হলো? হাত ধরে যদি হাঁটিস তাহলে যাব। হাত ধরতে হবে কেন? পাশাপাশি তো হাঁটা যায়। তাহলে তুই যা, আমি যাব না। ঠিক আছে, ঠিক আছে, হাত ধরুন। অধরা বলার সাথে সাথে রুদ্রের হাত ধরল। রুদ্র এবার কিছু চাই না, যদি সারা রাতও ঘুরতে বলে তাও পারবে। আর রইল অধরার বাবা, ওনাকে ম্যানেজ করা রুদ্রের কাছে কিছুই না। ইপ্তি রুদ্র আর অধরার একসাথে হাঁটার একটা ভিডিও করে রুদ্রকে সাথে সাথে পাঠিয়ে দিল। রাত 11টা। রুদ্র অধরকে ডেট ফিরল। আরিফ নার্স ড্রয়িং রুমে বসছিলেন। দুজনকে ঢুকতে দেখে হাঁফ ছেড়ে উঠে চলে এলো উপরে। রুদ্র মেন দরজা লাগিয়ে ড্রয়িং রুমের লাইট নিভিয়ে চলে এলো রুমে। আজ যে কি খুশি কাউকে বলে বোঝাতে পারছে না। অধরা রুমে ফিরে হিজাব বোরখা খুলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। সোহা আজও ওর রুমে ঘুমিয়েছে। পরদিন সকালবেলা অধরা কালকের মতো আজও রুদ্রের জন্য কফি বানিয়ে নিয়ে এসে রুদ্রের রুমে নক করলো। রুদ্র ঘুম ভাঙতেও বিরক্ত হলো। অনেক রাতে এসে ঘুম হয়েছে বলে ও খালি গায়ে বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়ালো। অধরা রুদ্রকে দেখে বলল, সারা রাত এত ঘুমান, সকালে ঘুমাতে হয়? রুদ্র চোখ টিপ টিপ করে তাকিয়ে রইল। অধরা রুমে ঢুকে বলল, আজ কিছু বললাম না, কালকে যদি 6টার আগে ঘুম থেকে উঠতে না দেখি তাহলে খবর আছে। রুদ্র ভুরু উঠিয়ে বলে, হুকুম করছিস, দেখা যাক। কেন? কলে সমস্যা? না করতেই পারিস, তুই তো আমার ভবিষ্যৎ বউ। অধরা চুপ হয়ে তাকিয়ে থেকে বলো, আর আপনার জামা কই? খালি গায়ে কেন? রুদ্র বিছানা থেকে শার্টটা নিয়ে গায়ে বাতাস দেওয়ার ভঙ্গি বলে উঠল, আর বলিস না, শ্বশুরের একমাত্র আতঙ্ক আশেপাশে থাকলে সবসময় কেমন গরম লাগে রে, জামার প্রয়োজন হয় না। অধরা তেতে উঠে বলল, সবসময় আতঙ্ক আতঙ্ক করেন কেন? আমি আব্বুকে বলে দিব। যা বল, উল্টো তিনি খুশি হয়ে তোকে আমার কাছে তুলে দিবে। হ্যাঁ, দেখা যাবে। এই বলে অধরা রুম থেকে বের হয়ে যেতে নিল। রুদ্র বলে উঠল, বিছানাটা গুছিয়ে দিয়ে পারবো না, নিজেরটা নিজে গোছান। রুদ্র হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকলো। অধরা পুনরায় আবার রুম ঢুকলো। রুদ্র দেখার আগে ও বিছানাটা পরিপাটি করে গুছিয়ে চলে গেল, যেন বুঝতে না পারে এসে গুছিয়ে রেখে গিয়েছে। বিকেলের দিকে রুদ্র রেডি হয়ে বের হলো। এখন ইপ্তির সাথে যাবে একটা দাওয়াতে। অধরা ড্রয়িং রুমে পায়ের ওপর পা তুলে টিভি দেখছিল আর রুদ্রর দিকে আর চোখে তাকিয়ে দেখছিল। আজও রুদ্র স্কাই ব্লু রঙের শার্ট পরেছে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে এগিয়ে এসে বলল, অধরা কেমন লাগছে রে আমাকে? অধরা শয়তানি হেসে বলল, ভালো, তবে কোনো মেয়ে পটবে না। রুদ্র হাসবে না কিছু বলবে ঠিক পেল না। আজ ওকে ওর কথা ফিরিয়ে দিল। তবে রুদ্র নিচু হওয়া পাত্র নয়। ও মুখে হাসি এনে বলল, কোনো মেয়ে পটবে না তার মানে তুই কি পটে গিয়েছিস? অধরা উঠে দাঁড়িয়ে বলল, মোটেও না। তাহলে কবে পটবে? জানি না। তোর এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? দাওয়াত আছে একটা। ও, ফিরবেন কখন? রাত হবে। আমি তাহলে? রুদ্র চলে যাওয়ার পর অধরা সোয়াকে ডাকতে এলো, কিন্তু সোয়া ঘুমাচ্ছে। অধরা ওকে দেখে এক প্রকার বকতে বকতে বের হলো। এরপরে চলে গেল আদ্রের রুমে। কোনো রকম রাগটা কারো ওপর ঢালতে পারছে না বলে আদ্র রুমে আসা। আদ্র ল্যাপটপ নিয়ে রিডিং টেবিলে বসলো। অধরা পেছন থেকে গিয়ে শুধু শুধু আদ্র চুল ধরে টান দিল। আদ্র মাথা উফ সূচক শব্দ করে পিছন ফিরল। অধরাকে দেখে রেগে উঠে দাঁড়ালো। অধরা দৌড়ে বের হলো ওর রুম থেকে। আদ্র আজকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ছুটলো অধরার পিছনে। অধরা দৌড়ে নিচে নেমে কোথায় পালাবে করতে করতে কিচেনে রুকাইয়া নেওয়াজকে দেখে দৌড়ে তার পিছনে গিয়ে দাঁড়ালো। আদ্র ততক্ষণে এসে পড়ল। রুকাইয়া বুঝতে বাকি রইল না কি হয়েছে দুটোর মাঝে। আদ্র মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা সরে যাও তো, আজও চুল যদি আমি না ধরছি। অধরা আগেই বলল,
বড় আম্মু, আমি কিন্তু কিচ্ছু বলিনি। ভাইয়া আগে চুল ধরে দিয়েছিল, তারপর আমি দিয়েছি। আদ্র জোর গলায় বলল, মা আমি ওকে কিচ্ছু বলিনি। রুমে ভালো মতো বসে কাজ করছিলাম, ও এসে চুল টান দিয়েছে।